সমস্যাটা কোথায়? আজ কত মাস চলে, এখনো ঘর ভাড়া দিচ্ছেন না কেন? বাড়িওয়ালি নাজমুন্নাহার একটার পর একটা বকবক করেই যাচ্ছে। ইভা চুপ করে মাথা নিচু করে শুনছে। আগামী দুদিনের মধ্যে ঘর ভাড়া দিবেন, যদি বকেয়া ঘর ভাড়াগুলো না দেন তাহলে দুদিন পরই ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, কথাটা যেন মনে থাকে বলে নাজমুন্নাহার হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। ইভা মাথা তুলে তাকালো, দীর্ঘশ্বাস ছেড়ে সোফার উপর বসে পড়ল। রাতে বাসায় ফিরে অপু ক্লান্ত দেহে বিছানার উপর বসতেই ইভা এসে পাশে দাঁড়িয়ে বলল, আমার মনে হয় সবকিছু অতিরিক্ত হয়ে যাচ্ছে। ঘর ভাড়ার জন্য আজও বাড়িওয়ালি প্রচন্ড বকাঝকা করে গেছে। অপু কিছু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, দিব তো, বলেছি তো দিব, একবারও তো বলিনি যে দিব না। অপু 6 মাসের বাড়ি ভাড়া পাবে, 2-1 মাস হলে হয়তো মানিয়ে চলা যেত, কিন্তু এতদিনের বাড়ি ভাড়া কোনো বাড়িওয়ালি মানতে চাইবে না। 2 দিন সময় দিয়ে গেছে, 2 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে বলে ইভা রান্নাঘরের দিকে চলে গেল। অপু আর কোনো কথা না বলে চুপচাপ বিছানার উপর বসে পড়ল। কিছু সময় পর কলিং বেলের শব্দে ইভা দরজা খুলে দিল। অপুর বন্ধু বাবু বাসার ভেতরে প্রবেশ করলো। ইভা বাবুকে সালাম দিল, কিন্তু বাবু সালামের উত্তর না দিয়ে কিছুটা উত্তেজিত হয়ে বলল, চিটার কোথাকার? ভাই আপনি কি বলছেন? আমি জানতে চাইছি আপনার জামাই চিটার অপু কোথায়? আপনার বন্ধু বেডরুমে আছে। বাবু আর কোনো কথা না বলে হনহন করে বেডরুমের দিকে চলে গেল। ইভা অবাক হয়ে বাবুর পিছু নিল। অপু তখন বিছানার উপর ঘুমোচ্ছে। বাবু রুমের ভিতর প্রবেশ করে বিছানার কাছে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে অপুকে ডাকতে লাগলো। অপু যেন ঘুম ভাঙছে না। ইভা পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই একটু আগে ঘুমিয়েছে, এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। বাবু উত্তেজিত হয়ে বলল, চিৎকার চেঁচামেচি না করলে আমার টাকাটা কোথা থেকে দিবেন? ভালোই ভালোই তাড়াতাড়ি টাকাটা বের করুন। আর ও যে না ঘুমিয়ে ঘুমের নাটক করছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে বলেই আবার চিৎকার দিয়ে অপুকে ডাকতে লাগলো। এবার অপুর ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে বলল, তোর সমস্যা কি? তুই এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আল্লাহর রস্তে আমার টাকাগুলো দে, আর তোর বাসায় চিৎকার করতে আসবো না। তোকে তো বলেছি 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিব, আরো 2 মাস আগে 1 সপ্তাহ ওয়াদা করেছিলি, এখন এই মুহূর্তে টাকা দিবি। এখন টাকা পাবো কোথায়? এখন আমার কাছে কোনো টাকা নেই। আমার টাকা যদি আজকে না পাই তাহলে তোর বাসার সব মালামাল আমি বিক্রি করে আমার টাকা নিব। কি বললি? আমার ঘরের মালামাল তুই বিক্রি করবি? ইভা বলল, চুপ করো, কোনো কথা বলো না, আমি বিষয়টা দেখছি। বাবু ভাই 1 সপ্তাহ সময় দিন, তার মধ্যে যদি আপনার বন্ধু আপনার টাকা পরিশোধ করতে না পারে আমি এই বাসার মালামাল বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। এই শেষবার, এরপর আর কোনো সুযোগ আমি দেব না, কথাটা যেন মনে থাকে বলেই বাবু হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। ইভা বলল, এবার বসে বসে ভাবো, সত্যি সীমা অতিক্রম হয়ে গেছে বলে ইভা রুম থেকে বের হয়ে গেল। অপু কি যেন ভাবতে ভাবতে আবার বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘরের দরজা খুলে ইভা বাহিরে বের হতেই মুদির দোকানদার সাইফুল এসে সামনে দাঁড়ালো। রাগান্বিত হয়ে বলল, 9-6 করতে করতে আপনারা স্বামী স্ত্রী এমন পর্যায়ে চইলা গেছেন, পৃথিবীতে যদি কোনো চিটিংবাজের প্রতিযোগিতা হতো আপনারা স্বামী স্ত্রী দুজন ফার্স্ট সেকেন্ড হতেন। বরাবরের মতো ইভা মাথা নিচু করে বলল, দেখুন ভাই, আমি আর কটা দিন সময় চাচ্ছি, আপনার টাকা আমরা দিয়ে দিব শুনতে শুনতে তো 6 মাস শেষ হয়ে গেল, কিন্তু দেওয়ার কোনো নামগন্ধ নেই। বাপু আমি তো গরিব মানুষ, 4 মাসে প্রায় 22,000 টাকা পাবো, অর্ধেক টাকা দিয়ে না হয় আমাকে উদ্ধার করেন, দোকানে মালামাল তুলতে পারছি না। আচ্ছা ভাই, 1 সপ্তাহ সময় দিন, আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা দিয়ে দিব, কথাটা মনে থাকে যেন, তা না হলে স্বামী স্ত্রী দুজনকেই দোকানের সামনে রশি দিয়ে বেঁধে রাখবো বলেই দোকানদার সাইফুল হনহন করে বাসার সামনে থেকে চলে গেল। ইভার 2 চোখ নোনা জলে ভরে গেল। অপুর আপন বড় ভাই মমিনুদ্দিন ড্রয়িং রুমের সোফায় বসে পত্রিকা পড়ছে। এমন সময় অপু ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। মমিনুদ্দিন অপুকে দেখে কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে মুচকি হাসি দিয়ে অপুর কাঁধের উপর হাত রেখে বলল, আমার পাওনা টাকাগুলো কি ফেরত দিতে এসেছিস নাকি আরো কিছু টাকা চাইতে এসেছিস ভাই? ভাইয়া আসলে আমার ভাগের জমিটা আমি বিক্রি করতে চাই, ওই জমিটা বিক্রি করলে কত টাকা পাবি? সব ঋণ কি শোধ করতে পারবি? পারবো না, তবুও সবাইকে কিছু কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারবো। অপু আসলে তুই কি চাস? ভাইয়া আমি ঋণমুক্ত হতে চাই। তা কিভাবে সম্ভব? তোর যে পরিমাণ ঋণ আমি জানি এই মুহূর্তে শোধ করা তোর পক্ষে সম্ভব নয়, জমি বিক্রি করে চেষ্টা করতে দোষ কি? এ কথা তুই আগেও বলেছিস। ভাইয়া তুমি জমি কিনলে বলো, তা না হলে আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করি, এই কথাটিও তুই অনেকবার বলেছিস। আচ্ছা আমি আসি, দাঁড়া, 6 বার আমার কাছ থেকে 33 লক্ষ টাকা নিয়েছিস, যতবার টাকা নিয়েছিস ততবার একই কথা বলেছিস, ঋণ শোধ করবি, কিন্তু আবার তুই জুয়া খেলেছিস, বারবার হেরেছিস। হাতে টাকা পেলেই তো জুয়ার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, ভুলে যাস সবাইকে, বিপদে পড়লে এই ভাইটাকে স্মরণ করিস, তোর মতো জুয়াখোর মানুষ বড় স্বার্থপর হয়, এখন তুই আসতে পারিস। অপু আর কোনো কথা না বলে চলে গেল। মমিন মনে মনে বলল, ছোট ভাইটাকে আর মানুষ করতে পারলাম না, তুই আমার বান্ধবী বলে এতদিন চুপ থেকেছি, আর না 2 মাসের কথা বলে 2 বছরেও আমার 2 লক্ষ টাকা পরিশোধ করতে পারিসনি, আর না আমি আমার স্বামীর কথা শুনতে পারবো না, আজকের মধ্যে আমার টাকা দিবি, তা না হলে তোর বাসার সব ফার্নিচার আমি নিয়ে যাব। প্রিয়া তুই সত্য বলেছিস, আমি আমার কথা রাখতে
রাখতে পারিনি। নিয়ে যা, সব নিয়ে যা। শোন, তোর জামাই যতদিন জুয়া খেলা বন্ধ না করবে ততদিন তোকে সব পাওনাদারের কাছে 9-6 কথা বলতেই হবে। তুই মিথ্যা বলিসনি, তোর কথা সত্য। সত্য মিথ্যা বুঝি না। ওয়ার্ড্রোব, শোকেজ, আলমারি আর পালঙ্ক খাট আমি লোকজন ডেকে নিয়ে যাচ্ছি। তুই আবার কিছু মনে করিস না। আরে না, কি মনে করব? তুই টাকা পাবি, যেভাবে হোক সত্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লোক ডেকে নিয়ে আসছি। বলেই প্রিয়া বাসা থেকে বের হয়ে গেল। ইভা মলিন একটা হাসি দিল। ইভার সবচেয়ে বড় গুণ ছিল হাজারো কষ্টে বুকে চাপা দিয়ে হাসতে পারত। আজ হয়তো কষ্টের পরিমাণটা একটু বেড়ে গেছে। 1 ঘন্টা পর কলিং বেল বেজে উঠল। ইভা মেইন দরজার সামনে এসে দরজা খুলতেই বাড়িওয়ালি বাসার ভেতরে প্রবেশ করলো। বাড়িওয়ালির অগ্নি চোখ দেখে ইভা বুঝতে পারলো আজ হয়তো ছোটখাটো একটা ঝড় হবে। বাড়িওয়ালি বলল, সমস্যাটা কি? তোমরা কি বাসা ছেড়ে দিয়েছো? 9 মাসের ভাড়া পাবো। আমার কাছে না বলেই বাসার মালামাল সব নিয়ে গেলে? ইভা কাপা কাপা গলায় বলল, আন্টি, ফার্নিচার গুলো আমার বান্ধবী নিয়ে গেছে। তার মানে এগুলো সব বিক্রি করে দিয়েছো? তাহলে আমার বাসা ভাড়ার টাকাগুলো দিয়ে দাও। আসলে আন্টি, আমার বান্ধবী টাকা পাবে, সেজন্যই মালামালগুলো নিয়ে গেছে। ও তাই? তোমার বান্ধবী না হয় তোমাদের মাল জিনিস বিক্রি করে তার টাকা বুঝে পেয়েছে, কিন্তু আমি কি করব? আমার টাকা তোমরা কিভাবে দিবে? আন্টি, অপেক্ষা যখন করেছেন আর একটা সপ্তাহ সময় দিন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দিব। কোন গ্যারান্টিতে আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিব? জুয়া খেলে তোমার স্বামী তোমার সব সোনা গহনা বিক্রি করে দিয়েছে। সম্পদ বলতে ছিল বাসার ফার্নিচার গুলো, সেগুলো পাওনাদার নিয়ে গেছে। এখন তোমাদের আছে কি শুনি? রাতের আধারে যদি পালিয়ে যাও, আমার টাকাগুলো কে দিবে? আন্টি, আপনার ধারণাটা ঠিক। অনেকে এরকম প্রতারণা করে বলেই আপনি আমাদের সেই দলেই ফেললেন। জুয়া খেলে কোটি কোটি টাকার উপরে ঋণী হয়েছ। বড় বড় কথা তো ছাড়ুনি। দারোয়ানকে এক্ষুনি বলে দিব তোমাকে যেন এই বাড়ির বাহিরে না যেতে দেয়। আজ সন্ধ্যার মধ্যে টাকা দিবে, মনে থাকে যেন। বলেই বাড়িওয়ালি চলে গেল। এত অপমান সহ্য করতে করতে ইভা যেন পাথরে পরিণত হয়েছে। কাকে বলবে সে তার কষ্টের কথা? ভাবতে ভাবতে বাসার ভেতরে প্রবেশ করলো। অপু রাতে বেডরুমের ভেতরে ঢুকে চারিপাশে তাকিয়ে দেখলো কোনো মালামাল নেই, শুধু একটা চাদর বিছিয়ে ঘুমিয়ে আছে ইভা। রাগান্বিত হয়ে ইভার পাশে গিয়ে বসলো। কিছুটা রাগান্বিত হয়ে বলল, এটা কি করেছো তুমি? ফার্নিচার গুলো কেন বিক্রি করেছো? আমি তো বলেছি কিছুদিনের মধ্যে সবার টাকা দিয়ে দিব। জমিটা বিক্রি করতে পারলেই বিশাল অঙ্কের টাকা আমার হাতে চলে আসবে, তখন তো কোনো টেনশন থাকবে না। তাহলে ফার্নিচার গুলো কেন বিক্রি করেছো? একটার পর একটা বকবক করে যাচ্ছে, কিন্তু ইভা চুপ। কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে অপু হালকা করে ইভাকে ধাক্কা দিল। বালিশ থেকে ইভার মাথাটা ফ্লোরে পড়ে গেল। অপু চমকে উঠলো। এক হাতে এক বোতল আর এক হাতে একটা